আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটাতে সকলকে স্বাগতম। আজকে আমরা যে পর্বটা করব সেটা হচ্ছে আমাদের একটি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তার মধ্যে যে আমাদের অনুশীলনীগুলো আছে সেখানে আমরা আজকে দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের অনুশীলনী বহু নির্বাচনী সমাধান করব। তো আমরা যদি এখন আমাদের বহু নির্বাচনীর দিকে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা কি, কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে। তো আগে আমাদের যদি এই প্রশ্নটা আমরা সমাধান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে কি আগে, যে সমধাতুজ কর্ম অর্থটা কি। আমরা যদি সমধাতুজ মানেই না জানি, সেটা আমরা কিভাবে পারবো। তো সমধাতুজ হচ্ছে যে সকল ক্ষেত্রে আমাদের যে কর্ম এবং ক্রিয়া একই শব্দ দ্বারা বোঝানো হয়ে থাকবে। যেমন আমি যদি বলি যে লেখা লিখছি, তাই না, তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেটা কি হবে, সমধাতুজ কর্ম হবে। তো আমরা যদি এখানে দেখি, এখানে কি লেখা, ক নাম্বার অপশনটা, আমি ঘুম থেকে জেগেছি। এখানে কিন্তু আমাদের ক্রিয়া এবং কর্ম এক না। আবার আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি, আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি। আমরা যদি এখানে লক্ষ্য করি যে ঘুমিয়েছি কি, এখানে আমাদের ক্রিয়া, এবং এই ঘুমিয়েছিকে যদি বলি যে কি ঘুম ঘুমিয়েছি, অর্থাৎ একই শব্দ দ্বারা আমাদের ক্রিয়া এবং আমাদের যে কর্ম দুটি একই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে, ঘুম ঘুমিয়েছি। তো আমাদের যেহেতু আমরা বুঝতেই পারছি যে এই অপশনটাই হবে আমাদের সমধাতুজ কর্ম, তা আমি বাকি অপশনগুলো বলে দিচ্ছি। আমি বেশ ঘুম দিয়েছি, তোমার ভালো ঘুম হয়েছিল তো। তো অর্থাৎ কি, এখানে বাকি যে তিনটা অপশন আছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ক্রিয়া এবং কর্মটা কিন্তু এক না, তাই এগুলো কি হবে না, সমধাতুজ কর্ম হবে না। তো আমাদের প্রথমটার উত্তর কি হবে, আমি বেশ ঘুম ঘুমিয়েছি, কারণ এখানে ঘুম ঘুমিয়েছি ক্রিয়া এবং আমাদের যে কর্ম দুটো একই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোনটি মিশ্র ক্রিয়া। তো এটা জানতে হলে আগে আমাদের জানতে হবে যে মিশ্র ক্রিয়াটা আসলে কাকে বলে। তো কোনটি মিশ্র ক্রিয়া, এই মিশ্র ক্রিয়াটা কি, এটাই যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে তো আমরা বলতে পারবো না যে কোনটি মিশ্র ক্রিয়া। তো আমরা যদি একটু দেখি মিশ্র ক্রিয়া কি বা কাকে বলে, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সাথে যদি কিছু ধাতু আছে সেগুলো যদি যোগ হয়, কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার, এই ধাতুগুলো যদি যুক্ত হয় বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে, এগুলো যুক্ত হয়ে বা যোগ হয়ে যে বিশেষ বিশেষ অর্থটা প্রকাশ করবে, সেটাই হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়া। অর্থাৎ কি, ক্রিয়ার সাথে এই ধাতুগুলো যুক্ত হয়ে বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক অব্যয়ের সাথে পরে যদি ক্রিয়ার সাথে এগুলো যুক্ত হয়ে কোনো একটি বিশেষ অর্থ প্রকাশ করে, বিশেষ অর্থ প্রকাশ করে, সেটাই হবে কি, মিশ্র ক্রিয়া। তো আমরা এখন আমাদের অপশনগুলো যদি একটু দেখি, গোল্লায় যাও, বেজে ওঠা, কন কনাচ্ছে দেখাচ্ছেন, দেখাচ্ছেন কিন্তু প্রযোজক, এটা আমরা সবাই জানি, কন কনাচ্ছেন হবে না, বেজে ওঠাটাও হবে না, তাহলে কি হবে, গোল্লায় যাও। আমি কিন্তু আবার তোমাদের গোল্লায় যেতে বলছি না, এটা আমাদের অপশন। তো কোনটি মিশ্র ক্রিয়া, গোল্লায় যাও হচ্ছে এখানে মিশ্র ক্রিয়া। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে, কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে সেটা দেখার জন্য আগে আমাদের জানতে হবে যে অনুজ্ঞা ভাব জিনিসটা কি। যদি আমরা প্রশ্নই না বুঝি উত্তর দিবটা কি, তাকে তো প্রশ্নটা বুঝতে হবে। তো কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে, আগে আমরা বাক্যগুলো যদি দেখি, আমি বাড়ি যাই। দ্বিতীয় যে অপশনটা আছে, মন দিয়ে লেখাপড়া করো। 3 নাম্বার যে অপশনটা আছে, পরিশ্রম করলে সফল হবে। এবং 4 নাম্বার যে অপশনটা আছে, তার মঙ্গল হোক। তো এই 4টা বাক্যের ভিতর কোনটা অনুজ্ঞা ভাব প্রকাশ করছে, ক্রিয়ার ভাব থেকে এই প্রশ্নটা এসেছে। আমরা জানি ক্রিয়ার ভাব 4টা ভাবে ভাগ করা যায়। এই যে ক্রিয়ার ভাব, তো ক্রিয়ার পদের যে ভাব সেটাকে 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে নির্দেশক, অনুজ্ঞা যেটা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সাপেক্ষ এবং আকাঙ্ক্ষা। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, অনুজ্ঞা ভাব বলতে কোনগুলোকে বোঝায়, যদি কোনো কিছু আদেশ, উপদেশ এইসব বোঝানো হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে কি হয়, অনুজ্ঞা ভাব হয়। তো আমরা যদি দেখি কোথায় আমাদের আদেশ উপদেশ বলা হচ্ছে কোন বাক্যটিতে, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আমি যদি দেখি আমি বাড়ি যাই, এটা একটি সাধারণ কথা বলা হচ্ছে, যখন কোনো এরকম থাকবে, কোনো ভাব প্রকাশ করবে ক্রিয়া সাধারণ অর্থে, সেটা হবে নির্দেশক। তাহলে আমি বাড়ি যাই, সেটা কি হবে, নির্দেশক।
যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি, মন দিয়ে লেখাপড়া করো। মন দিয়ে লেখাপড়া করো, এটা কি হতে পারে? একটা উপদেশ হতে পারে যে তুমি মন দিয়ে আদেশ কিন্তু না, কারণ মন দিয়ে লেখাপড়া করো এটা কোনো আদেশ না, এটা উপদেশ, যে মন দিয়ে লেখাপড়া করো, ভালো করতে পারবে, একটা উপদেশ দিচ্ছি আমি একজনকে, তাহলে এটা কি হবে? উপদেশ। পরিশ্রম করলে সফল হবে, এই যে পরিশ্রম করলে সফল হবে, এই যে গ নাম্বারটা যদি দেখি, পরিশ্রম করলে সফল হবে, এই যে পরিশ্রম করলে সফল হবে, পরিশ্রমের ফল, এটা আমাদের কি সফল হওয়ার একটা উদ্দেশ্য আমাদের, যে এই পরিশ্রমটা করো, এইভাবে কাজটা করো, তুমি জীবনে বড় হতে পারবে, এই যে সফল হবে, পরিশ্রম করলে তুমি সফল হবে, এটা কি একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে। এর পরেরটা যদি আমরা দেখি, তার মঙ্গল হোক, এখানে কি তার মঙ্গল হোক, এটা কি আমার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে তার একটা ভালো কিছু হোক, তো এটা কি হবে? তো আমি কিন্তু প্রথমেই বলেছি যে কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে সেটা আমরা কিভাবে বুঝবো, যদি আদেশ, উপদেশ এইসব বোঝানো হয়ে থাকে। তো আমরা যদি দেখি মন দিয়ে লেখাপড়া করো, তার পাশে কি লেখা? উপদেশ, অর্থাৎ এই বাক্যটা দ্বারা উপদেশ বোঝানো হচ্ছে, তাহলে এই বাক্যটা দ্বারা কি অনুজ্ঞা ভাব প্রকাশ করা হচ্ছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো যে উপদেশ, আদেশ দ্বারা অনুজ্ঞা ভাব প্রকাশ করা হয়ে থাকে। আমরা যদি 4 নম্বর প্রশ্নটা দেখি, কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ রয়েছে? তো নাম ধাতু ক্রিয়াপদের জন্য আগে আমাদের জানতে হবে কি নাম ধাতু জিনিসটা কি। নাম ধাতু হচ্ছে সে সকল ধাতু, যে সকল ধাতুর সাথে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতুগুলো গঠিত হয় সেটাকে বলে নাম ধাতু। অর্থাৎ কি বিশেষ্য, বিশেষণ আর অব্যয়, ধনাত্মক অব্যয় সাথে যদি আ প্রত্যয়টা যুক্ত হয়, এই যে আ প্রত্যয়টা যুক্ত হবে সেটাকে কি বলবে? ক্রিয়ার সাথে যখন আপত্যটা যুক্ত হবে সেটাকে বলবে নাম ধাতু। আর নাম ধাতু ক্রিয়াপদ কি, সেটা ক্রিয়ার সাথে যখন যুক্ত হবে। দেখো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, প্রথম অপশনটা যদি দেখি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মূল যে শব্দটা ছিল বা ধাতুটা ছিল সেটা কি? দেখা। দেখ, দেখের সাথে যদি আমি আপ প্রত্যয়টা যুক্ত করি তাহলে হয় দেখা। এরপর যদি আমরা দেখি, তার মানে হয়তো বা এটা হওয়ার সম্ভাবনা আছে, এখন আমি বাকি অপশনগুলো কিন্তু দেখিনি, যেহেতু এখানে আ প্রত্যয়টা যুক্ত হয়েছে তাই আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা হতে পারে। তারপর যদি দেখি, আমরা কুতুব মিনার দর্শন করলাম, এখানে কিন্তু কোনো আ প্রত্যয় এটা হবে না। তাহলে কি আরেকটা হচ্ছে কি, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, বেত যোগ আ বেতা, তার সাথে ছেন যুক্ত হয়েছে, তাহলে এখানেও কিন্তু একটা আ প্রত্যয় যুক্ত হয়েছে। তুমি যেতে পারো, এখানে কিন্তু কোনো আপত্যয় যুক্ত হয়নি। তো প্রথমেই কি আমাদের খ আর ঘ নাম্বার অপশনটা বাতিল হয়ে গেল, কারণ এখানে আপত্যটা যুক্ত হয়নি। তো আমরা যদি এখন ক এবং গটা দেখি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাই না? এখানে কি আছে? দেখ যোগ আ, আর এখানে কি আছে? বেত যোগ আ, আ প্রত্যয় দুইটার ক্ষেত্রে যুক্ত হয়েছে। যদি আমরা দেখি এটা কিন্তু প্রথমেই বাদ, এটাও প্রথমেই বাদ। তো আমরা যদি এখন দেখি এখানে কি লেখা? দেখ যোগ আ দেখা, আবার এখানে কি বেত যোগ আ বেতা। তো এই দুইটার মধ্যে কোনটা আমাদের নাম ধাতু সেটা যদি আমরা বুঝতে পারি এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা যদি এই বাক্যটা দেখি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখ যোগ আ প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে এটা কিন্তু প্রযোজক ধাতু। কারণ আমি বলি যখন কেউ নিজের কাজটা না করে আরেকজনকে দিয়ে কাজটা করাবে সেটা হয় কি ধাতু? প্রযোজক ধাতু। তাহলে দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু নিজে দেখছেন না, তিনি শিশুকে দেখাচ্ছেন, তাই এটা কি হওয়া সম্ভব না? নাম ধাতু ক্রিয়া হওয়া সম্ভব না। তাহলে বাকি কে থাকে? বেত যোগ আ বেতা, এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে বিশেষ্যর সাথে, তাহলে এটা কি হবে? অবশ্যই আমাদের নাম ধাতুর উদাহরণটা হবে। অর্থাৎ এভাবে খুবই সহজে আমরা যদি বাকি অপশনগুলো লক্ষ্য করি, এভাবে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারি যে কোনটা নাম ধাতুর ক্রিয়াপদ হবে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে? তো আগে তো আমাদের জানতে হবে যে সাপেক্ষ ভাব দ্বারা আমরা কি বুঝে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারবো। সাপেক্ষ ভাব বলতে আমরা বুঝি যখন একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার উপর নির্ভর করবে, যে এই ক্রিয়াটা যদি হয় তখন আরেকটি ক্রিয়া সম্পন্ন হবে, এরকম যে ভাবগুলো আমরা ক্রিয়ার ভাবে প্রকাশ করে থাকি সেগুলোকে বলে সাপেক্ষ ভাব। আমরা নিচের যদি অপশনগুলো দেখি সেক্ষেত্রে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। আমাকে বই দাও, এই আমাকে বই দাও দ্বারা কি কোনো একটি কাজের উপর আরেকটি কাজ নির্ভর করছে বা একটি ক্রিয়ার সাথে আরেকটা ক্রিয়া কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে আমাকে বই দাও এটা একটি সাধারণ অর্থে ভাব প্রকাশ করছে, তাহলে এটা কি হবে? নির্দেশক, নির্দেশক ভাব। এরপর যদি আমরা দেখি, তোমার ইচ্ছা পূরণ হোক, এই যে তোমার ইচ্ছা পূরণ হোক, এটা কি আমরা একটা
আকাঙ্ক্ষা যে হ্যাঁ এটা হোক তোমার সাথে বা তোমার এই কাজটা হয়ে যাক, তো এটা কি হবে? আকাঙ্ক্ষা। এরপর যদি দেখি যদি সে যেত আমি আসতাম, এই দেখেন এইবার যদি আমরা দেখি যদি সে যেত এই কাজটার সাথে কি আমি আসতাম, অর্থাৎ তুমি যদি এই কাজটা করতে, এই ক্রিয়াটা তুমি করলে আমি এটার জন্য আসতাম, আমি আরেকটা ক্রিয়া করতাম, অর্থাৎ একটি ক্রিয়ার সাথে এখন আরেকটি ক্রিয়ার একটা সম্পর্ক আছে। আর আমরা তো বলে এসেছি সাপেক্ষ ভাব কি, যখন কোনো একটি ক্রিয়ার ভাব আরেকটি ক্রিয়ার ভাবের উপর নির্ভর করবে সেটা কি হবে? সাপেক্ষ ভাব হবে। তাহলে এটা কি? সাপেক্ষ। এর পরটা যদি আমরা দেখি এই যে রেবা ভালো গান করে, এই যে রেবা ভালো গান করে এটা কি কোনো সাধারণ একটা ভাব প্রকাশ করছে, আর সাধারণ ভাব প্রকাশ করলে সেটা হয় নির্দেশক। সুতরাং আমরা কিন্তু এখানে উত্তরটা পেয়ে গিয়েছি যে আমাদের খ নাম্বারটা যদি সে যেত আমি আসতাম একটি ক্রিয়ার ভাব আরেকটি ক্রিয়ার ভাবের উপর নির্ভর করছে, তাই আমাদের কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করে? খ নাম্বারটা, যদি সে যেত আমি আসতাম। এর পরের প্রশ্নটা হচ্ছে কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে। তো আগে আমাদের জানতে হবে কি যে যৌগিক ক্রিয়াপদ দ্বারা কি বোঝানো হয়ে থাকে, কারণ প্রশ্ন বুঝতে হবে তারপরে তো উত্তর দিতে হবে। এই যে যৌগিক ক্রিয়াপদ দ্বারা আমরা বুঝি সমাপিকা যোগ অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যখন একত্রে যোগ হয় সেটাই হয় যৌগিক ক্রিয়াপদ। তো আমরা যদি দেখি কোন বাক্যে আমাদের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই আছে। তুমি এখন গান করতে পারো, তো তুমি এখন গান করতে পারো এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমি কিন্তু একটু পর্যন্ত যদি স্টপ করে দেই যে তুমি এখন গান করতে, এখন করতে কি এটা আমরা প্রকাশ করছি না। আবার আমি যদি বলি তুমি এখন গান করতে পারো, পুরোটা আবার সমাপিকা হয়ে যাচ্ছে। সমাপিকা যোগ অসমাপিকা যখন হবে সেটাকে কি বলে? যৌগিক ক্রিয়াপদ। তো আমরা যদি এই বাক্যটাতে দেখি তুমি এখন গান করতে পারো, তাহলে এই বাক্যটিতে কোনটি আমাদের সমাপিকা এবং অসমাপিকা দুটি ক্রিয়ায় প্রকাশ করছে? ক নাম্বার বাক্যটা। কারণ এছাড়া আমরা তো জানি যে শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন, এটা প্রযোজক ধাতুর ক্রিয়া। আমি এইমাত্র এলাম, হামিদকে দেখে খুশি হলাম, এগুলো কিন্তু কোনোটাই কি সমাপিকা যোগ অসমাপিকা একসাথে প্রকাশ করছে না। কিন্তু আমরা যদি এই বাক্যটার দিকে লক্ষ্য করি তুমি এখন গান করতে পারো, এই বাক্যটা কি যৌগিক ক্রিয়া প্রকাশ করে। কারণ আমরা তো জানি যৌগিক ক্রিয়ার দ্বারা কি বোঝানো হয়ে থাকে? যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একসাথে যোগে বোঝানো হয়ে থাকে যে ক্রিয়াপদে সেটাকে কি বলে? যৌগিক ক্রিয়া বলে। তাহলে এটার উত্তর কি হবে? ক নাম্বারটা। আমরা যদি এখন আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখি, কোন বাক্যটি দ্বিকর্ম ক্রিয়া দ্বারা গঠিত? আগে তো আমাদের জানতে হবে কি যে দ্বিকর্ম ক্রিয়া দ্বারা কি বোঝানো হচ্ছে। আমরা যদি দেখি দ্বিকর্ম ক্রিয়া কি, যে ক্রিয়ার একের অধিক কর্ম থাকবে সেটাকে কি বলবে? দ্বিকর্ম ক্রিয়া বলবে। একের অধিক কর্ম থাকলে সেটাকে দ্বিকর্ম ক্রিয়া বলবে। তো আমরা যদি দেখি যে কিভাবে আমরা বুঝবো যে একের অধিক কর্ম আছে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে কাকে বা কি। কাকে বা কি দ্বারা যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা আমাদের আসবে সেটাই কি হবে আমাদের জন্য? দ্বিকর্মক ক্রিয়া। তো আমরা যদি দেখি চল খেলতে যাই, তো আমি ক্রিয়াকে প্রশ্ন করলাম যে কি যাই? খেলতে যাই। কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর আসে যে কাকে যাই? চল খেলতে, এটা কিন্তু উত্তরটা আসছে না, অর্থাৎ কি এটা দ্বিকর্মক ক্রিয়া নয়। এরপর যদি আমি দেখি আর মায়া কান্না কেঁদো না, আমি যদি এখন কেঁদো নাকে প্রশ্ন করি কি করো না? মায়া কান্না কেঁদো না, কিন্তু কাকে এটা দ্বারা প্রশ্ন করলে উত্তরটা আমাদের আসছে না, তাই এটাও কি হওয়া সম্ভব না? দ্বিকর্মক ক্রিয়া হওয়া সম্ভব না। আমরা যদি 3 নাম্বার দেখার আগে যদি 4 নাম্বারটা দেখি, খেলায়কে যদি আমি প্রশ্ন করি কি খেলো না? সাপ। কি খেলায়? সাপ খেলায়। কাকে খেলায়? সাপকে খেলায়। এই উত্তর কিন্তু আমাদের আসে না, অর্থাৎ এখানেও আমাদের কাকে এবং কি দুটি প্রশ্ন করলে কিন্তু উত্তরটা আসছে না। যখন আমরা দেখবো যে দুটি কর্ম থাকছে সেটা হবে দ্বিকর্মক। তো আমরা যদি এখন দাওকে প্রশ্ন করি কি দাও? বইটা দাও। কাকে দাও? আমাকে দাও। তাহলে আমরা যদি এই প্রশ্নটা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি, আবার কি দ্বারা প্রশ্ন করলেও উত্তরটা পাচ্ছি। অর্থাৎ কি যখন আমরা কাকে এবং কি উভয় দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাবো, যেই কর্মর দুটি কর্মকারক, যেই ক্রিয়া দুটি কর্ম থাকবে সেটাকে কি বলবে? দ্বিকর্ম ক্রিয়া বলবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? আমাকে বইটি দাও, কারণ এই বাক্যটিতে দুটি কর্ম উপস্থিত রয়েছে। তো এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন বাক্যটির
ক্রিয়া সকর্মক। আমরা জেনে নিই যে সকর্মক ক্রিয়া দ্বারা আমরা কি বুঝি। সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার একটি কর্ম থাকবে সেটাকে কি বলবে, সকর্মক ক্রিয়া বলবে। তো আমরা যদি দেখি চুপ করে থাকো, আমি যদি থাকোকে প্রশ্ন করি কি থাকো, উত্তর আসছে না। কাকে থাকো, উত্তর আসছে না। আমি যদি এখন খ নাম্বার অপশনটা দেখি, আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে, কি নেমেছে, চাঁদ নেমেছে। তো আমরা তো এখানেই বুঝতে পারছি আমাদের উত্তরটা কি হবে, তাহলে খ হবে, কারণ এখানে সকর্মক ক্রিয়া কোনটা, আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে। আমরা যদি এর পরের প্রশ্নটা যাই, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে খুবই সহজ ক্রিয়া নিয়ে, যারা ক্রিয়ার ভাবগুলো জানবে বা দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, তারপর সকর্ম ক্রিয়া কাকে বলে, অকর্ম ক্রিয়া কাকে বলে, প্রযোজক ক্রিয়া কাকে বলে, এগুলো যারা জানবে তাদের কাছে কিন্তু এই উত্তরগুলো করা কোনো ব্যাপারই না। আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি, কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত। আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রযোজক ক্রিয়া কি সেটা আমরা জেনে এসেছি, তাও আমি আরেকবার বলি। যে ক্রিয়া নিজে না করে যে ক্রিয়াপদ দ্বারা অন্য আরেকজনকে দিয়ে কোনো কাজ করা বুঝাবে, যেমন প্রযোজকের কিন্তু আরেক নাম কি, নিযন্ত, নিযন্ত ক্রিয়া। তো এই প্রযোজকের আরেক নাম নিযন্ত, সেটাও কিন্তু আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে। তো প্রযোজক ক্রিয়া হচ্ছে কি, যখন অন্য কাউকে দিয়ে কাজটা করাবে সেটা হবে প্রযোজক ক্রিয়া। তো আমরা যদি দেখি মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে, এটা কিন্তু আরেকজনকে দিয়ে করানোর কিছুই নেই, মাথা ঝিমঝিম করছে এটা একা একাই করছে। তোমার পরিশ্রমের ফল ফলেছে, ফল ফলেছে এটা কি, একই সাথে যখন দুটি ধাতু মানে কর্ম এবং ক্রিয়া যখন একই শব্দ দ্বারা হয় সেটাকে কি বলে, সমধাতুজ ক্রিয়া বলে। তাহলে এখানে যে ফল ফলেছে এটা কিন্তু আমাদের কি প্রযোজক ক্রিয়া হবে না, এটা কি হবে, সমধাতুজ ক্রিয়া হবে। তারপর দেখেন শিশুটি কাঁদে, কাঁদেকে যদি আমি প্রশ্ন করি কি কাঁদে, শিশুটি কাঁদে, এটা কিন্তু উত্তর আসছে না। কাকে কাঁদে, শিশুটি, এটার উত্তর আসছে না। অর্থাৎ কাকে দ্বারা প্রশ্ন করলেও না আসলে, আবার কি দ্বারা প্রশ্ন করে না আসলে, অর্থাৎ যার কর্ম নেই তাকে কি বলবো, অকর্মক ক্রিয়া, আর উপরেটা কি সমধাতুজ। এখন যদি আমরা দেখি আমাদের সবার শেষ অপশনটা যেটা আমি রেখেছি, কারণ এটাই উত্তর আমাদের, মা শিশুটিকে হাসান, কে হাসান বা কে হাসাচ্ছেন, মা শিশুটিকে হাসাচ্ছেন, হাসান। তো মূলত হাসছেটাকে, শিশুটি নিজে হাসছে কিন্তু কে হাসায়, মা হাসায়। তাহলে আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু অন্য কাউকে দিয়ে কোনো ক্রিয়া করা বোঝায় সেটাকে কি বলে, প্রযোজক ক্রিয়া বলে। তাহলে আমরা বাকি অপশনগুলো দেখে এবং এই প্রশ্নটা দেখলেও কিন্তু বা এই বাক্যটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে যেহেতু প্রযোজক ক্রিয়া অর্থই হচ্ছে অন্য কাউকে দিয়ে করানো, যেটাকে নিযন্ত ক্রিয়া বলে, তো সেটার উত্তরটা কি হবে, অবশ্যই গ নাম্বারটা হবে, মা শিশুকে হাসান। মূলত আমরা যখন একা একা প্রশ্নগুলো সমাধান করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আশা করি এই 10টাতে আঁকার কোনো সমস্যা থাকবে না। ক্রিয়াপদ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই এটার অনুশীলনীগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে বহু নির্বাচনীর সমাধানগুলো দেখানো হবে সেগুলোর জন্য সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।